কারণ 294-তে অবশ্যই যাদবপুর একটা নজর কাড়া কেন্দ্র। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে 19-এর লোকসভা নির্বাচনে বামেদের একটা বড় অংশের ভোট কেটে চলে গেল বিজেপিতে। সেই নির্বাচন, যে নির্বাচনে সরকার গড়ার স্বপ্ন দেখেছিল বঙ্গ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু 26-এর এই বিধানসভা নির্বাচন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অবশ্যই লিখিত থাকবে জ্ঞানেশ কুমারের ভূমিকা। নমস্কার, শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। রাজ্য জুড়ে তুমুল হাওয়া বইছে, ভোটের হাওয়া, কখনো গরম কখনো ঠান্ডা, কখনো কমিশনকে আক্রমণ কখনো বিজেপিকে আক্রমণ। রাজ্য জুড়ে জোর প্রচার অভিযান চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে নেই এ রাজ্যে বিজেপি, তারা পাহাড় থেকে সমতল ঝড়ের গতিতে চলছে তাদের প্রচার অভিযান। শেষ বেলায় মনোনয়নপত্র পেশ করছেন তারা, কিন্তু লড়াই রয়েছে প্রতিটা বিধানসভা কেন্দ্রে। দক্ষিণ কলকাতায় সেদিকেও নজর রাখতে হয়। যাদবপুর লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, যেখানে প্রতিটা বিধানসভা কেন্দ্রই নজর কাটছে 26-এর বিধানসভা নির্বাচনে। আমাদের নজর তো রাখতেই হয় যাদবপুরে নজর এই কারণেই রাখতে হয়, কৃষ্ণা বসু থেকে সুগত বসু, সোমনাথ চট্টোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বারবার যাদবপুর, বিভিন্ন প্রসঙ্গে উঠে এসছে যাদবপুর। সিপিএমের সেই সময়, যে সময় কোনো রাজনৈতিক দলের কর্মীরা দাঁত ফোটাতে পারত না, সিপিএমের সেই সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। শুধু তাই নয়, বিভিন্ন সময় পালাবদল হয়েছে যাদবপুরে, আর সেই যাদবপুর নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ 294-তে অবশ্যই যাদবপুর একটা নজর কাড়া কেন্দ্র। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি যেভাবে লড়াই চালিয়েছেন, সেই লড়াইতে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে আরও অনেকেই জেলে গিয়েছেন। রয়েছেন দেবব্রত মজুমদার, কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্য, দ্বিতীয়বারের জন্য যাদবপুর বিধানসভা কেন্দ্র তিনি প্রার্থী হয়েছেন। রয়েছেন শর্বরী মুখার্জি, অভিনেত্রী। লড়াই রয়েছে, চতুর্মুখী লড়াই হবে, কংগ্রেসও আছে। তবে যে নামগুলো অবশ্যই নজর কাড়ে, সেই নজরগুলো তো অবশ্যই দিতে হয়। তিনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেবব্রত মজুমদার কলকাতা পুরসভার এমআইসি এবং শর্বরী মুখার্জি। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যাদবপুর বারবার ভোটের ফলাফল বদলে দেয়। এক সময় বাম দুর্গ, ইতিহাস তাই বলছে, বামেদের দুর্গ সেই যাদবপুর, যেখানে লাল শালুকে মুড়া থাকতো যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে, আরও অনেক কিছু রয়েছে যাদবপুর কেন্দ্রে। কিন্তু সেই যাদবপুরের লড়াই হবে চতুর্মুখী, এবং যার জন্য অবশ্যই 2016 সালের বিধানসভার ফলাফলের দিকে নজর তো রাখতেই হয়। সেই যাদবপুর কেন্দ্রে 2016 সালের বিধানসভা নির্বাচন, বাম এবং কংগ্রেসের জোট। 2016 সালে বাম কংগ্রেসের জোট পেল তারা 98,977টি ভোট, অর্থাৎ 49.50%।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেল 84,035টি, এবং শুধু তাই নয়, তারা 41.15% ভোট পেয়েছিল 2016 সালের নির্বাচনে। বাংলায় 2011 সালে বিপুল পট পরিবর্তন ঘটল। বামফ্রন্ট সরকার ধূলিসাৎ হয়ে গেল। 2016 সালে যাদবপুর কেন্দ্র ধরে রাখতে পেরেছিল বামেরা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা দ্বিতীয় স্থানে। ভারতীয় জনতা পার্টি তারা কত ভোট পেল? তারা পেল 13,922টি, অর্থাৎ 6.82% ভোট। নোটা পেল 2.00, 4,093টি ভোট পড়েছিল নোটাতে। এবং সিপিআইএম বামফ্রন্ট কংগ্রেসের জোট তারা 14,942 ভোটে জয়লাভ করল যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে। যাদবপুর বিধানসভা কেন্দ্র ধরে রাখতে সক্ষম হলো 2016 সালে বাম কংগ্রেসের জোট। কিন্তু তারপরে 2019-এর লোকসভা নির্বাচন, 2019-এর লোকসভা কেন্দ্র যাদবপুর। এই যাদবপুরের অন্তর্গত যাদবপুর বিধানসভা কেন্দ্র, যাদবপুর বিধানসভা কেন্দ্র এবং যাদবপুর লোকসভা কেন্দ্র। যাদবপুর লোকসভা কেন্দ্রে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা 6,88,427টি ভোট পেয়েছিল। আর শতাংশের বিচারে যদি আমরা দেখি, শতাংশের তথ্য বিচার দেখি, তাহলে 47.91% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এলো, বাম কংগ্রেস সাদা হয়ে গেল যাদবপুর থেকে। বাম কংগ্রেস সাদা হয়ে গেল। বিজেপি পেল 3,93,233টি ভোট, অর্থাৎ 27.36% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ভারতীয় জনতা পার্টি। কিন্তু বাম কংগ্রেসের জোট 2016 সালের পরে আর তাদের কিন্তু খুঁজে পাওয়া গেল না। তারা 3,02,264টি ভোট পেল। এবং শুধু তাই নয়, তারা শতাংশের বিচারে যদি দেখি 21.04% ভোট পেল যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে। এবং শুধু তাই নয়, বাম কংগ্রেসের জোটের পরে আমরা নোটাতে নজর রেখেছিলাম। নোটাতে 2019-এর লোকসভা নির্বাচনে 1.08% ভোট পড়েছিল। এবং শুধু তাই নয়, 15,541টি ভোট পড়েছিল শুধুমাত্র নোটাতে। কিন্তু এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে কত ভোটে জয়লাভ করলো? কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 2,95,239 ভোটে জয়লাভ করেছে, যার শতাংশের বিচারে 20.54%। ঘাড়ের ওপর তখন নিঃশ্বাস ফেলছে 21-এর বিধানসভা নির্বাচন। সরকারকে গঠন করবে, রাজ্যে কি তাহলে পরিবর্তন? রাজ্যে কি পরিবর্তন না প্রত্যাবর্তন? এই যখন অঙ্ক কষা চলছে 2019-এর সেই হাই ভোল্টেজ নির্বাচন, যেখানে থেকে শুরু করলো বিজেপির ভোটের উত্থান। মনে রাখতে হবে, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে 19-এর লোকসভা নির্বাচনে বামেদের একটা বড় অংশের ভোট কেটে চলে গেল বিজেপিতে। আর বিজেপি মনে করলো তাদের বিপুল জনসমর্থন। না, সিপিএম কংগ্রেস নিজেদের পিঠ বাঁচাতে সেদিন বিজেপিকে ভোট দিয়েছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। আলিমুদ্দিন কোনোদিন এটা অস্বীকার করতে পারে না, কারণ আলিমুদ্দিন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি, প্রদেশ কংগ্রেস তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি। তাই তো তারা দলে দলে সেদিন বিজেপিতে চলে গিয়েছিল। যার ফলাফল স্বরূপ 2021-এতে পড়েছিল। 21-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন যে নির্বাচনে সরকার গড়ার স্বপ্ন দেখেছিল বঙ্গ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। হিন্দু বলয়ের নেতা নেত্রীরা আসবেন, তারা ভোটে প্রচার করবেন, বাংলায় রণক্ষেত্র তৈরি হবে এবং নির্বাচন কমিশন একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছেন, যে সিদ্ধান্তে অবশ্যই অনেকগুলো প্রশ্ন থেকে যায়।
ভারতবর্ষের ইতিহাসে অবশ্যই বাংলার এই ২৬-এর বিধানসভা নির্বাচনের কথা মনে রাখবে। ইতিহাস কোনোদিন মিথ্যে কথা বলে না, ইতিহাস কোনোদিন মিথ্যে বলেনি, কিন্তু ২৬-এর এই বিধানসভা নির্বাচন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অবশ্যই লিখিত থাকবে। লিখিত থাকবে জ্ঞানেশ কুমারের ভূমিকা, জ্ঞানেশ কুমারের ভূমিকাও লেখা থাকবে। যেমনটি লেখা হয়েছিল টিএন সেশনের কথা সচিত্র পরিচয়পত্র দিয়ে তবেই তিনি ভোট দিতে পারবেন, তাকেও যেমন মনে রেখেছিল এবং জ্ঞানেশ কুমারকেও মনে রাখবে বাংলার মানুষ এবং সর্বশেষ সারা ভারতবর্ষের মানুষ। কারণ এসআইআরের নাম করে যেভাবে বিজেপির হাত শক্ত করছে তাতে করে বলার অপেক্ষা রাখে না। একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত। এখন তো শোনা যাচ্ছে বুথের ভেতরে এজেন্ট থাকবে না, বুথের বাইরে টেবিল চেয়ার নিয়ে বসতে হবে বুথের রাজনৈতিক এজেন্টদের। কারণ বিজেপি কোনো জায়গায় সেইভাবে তারা এজেন্ট দিতে পারছে না, বিজেপি সেই এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা নেই। তাই নির্বাচন কমিশন ছলে কলে বলে তারা এখন বুথ কেন্দ্রের বাইরে পোলিং এজেন্টদের বসতে বলছে, কারণ সেখানে নাকি নিরাপত্তা বাহিনী আঁটোসাঁটো থাকবে, কেন্দ্রীয় বাহিনী আঁটোসাঁটো করবে। আরে বলতে হলে তাহলে ২৪-এ কেন করলেন না? ২৪-এ দালালিটা না করলে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। ২৪-এর ভোটটা তো এই ভোটার লিস্ট থেকে হয়েছিল। সেদিন কেন নির্বাচনী এজেন্টদের বাইরে বসতে বলেননি টেবিল চেয়ার নিয়ে? তাহলে বাংলার ৪২টি আসনে ৪২ শূন্য হয়ে যেত, একটা আসনে পেত না বিজেপি। ভয় পায় মমতা ব্যানার্জিকে, অস্বীকার করার কোনো জায়গা নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা জমের মতো ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই তো এত ছলাকলা, তাই তো এত ছলাকলা। সরকারে আনতে পারবে তো বিজেপিকে, সরকারে আনতে পারবে তো বিজেপিকে নির্বাচন কমিশন? জানতে চায় বাংলার মানুষ, জানতে চায় বাংলার মানুষ এভাবে আর কতদিন এভাবে অত্যাচার করবেন? ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অনেক তো বড় বড় ডায়লগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা। কে না আসেনি তখন? রাঘব বোয়ালরা এসেছিল পশ্চিমবঙ্গে, সবাই হচ্ছে পরিযায়ী শ্রমিক। বাংলার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে, বাংলার বিরুদ্ধে কুৎসা রটানো হয়। বাংলার পরিযায়ী শ্রমিকগুলোকে বাংলা ভাষা বলে বলে তাদেরকে বাংলাদেশ পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। আজকে কোনো কোনো বাঙালি কেউ কেউ মনে করছেন আমি তো সুরক্ষিত আছি, আমার বাড়িতে আমার সন্তানরা আছে দুধে ভাতে, আমার কোনো চিন্তা নেই। ভুলে যাবেন না, ভুলে যাবেন না, বাঙালির তালিকায় আপনিও রয়েছেন, আপনার পরিবারও রয়েছে। দুশ্চিন্তা শুধু সেই মানুষগুলো নয় যারা ভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছে, তারাও আপনার মতন, তাদেরও পরিবার আছে, তাদের ভাই বোন, সন্তান, কন্যা সন্তান, তার বৃদ্ধ বাবা মা সবাই রয়েছে। তাদেরকে অপমান করছে, তাদের অপমানটা আপনার অপমান নয়? আপনার পরিবারে কোনো সদস্যকে অপমান করলে ওটা আপনার অপমান লাগে না? বাংলাটা তো একটা পরিবার, বাংলাটা একটা পরিবার। সেই পরিবারের একজন সদস্যকে দিনে দুপুরে তাকে চ্যালেঞ্জ করছে সে নাকি ভারতীয় নাগরিক নয়, সে নাকি ওপার বাংলা থেকে এসছে, যেটা অমিত শাহ প্রধানমন্ত্রী এসে বারবার বলেছেন যে রোহিঙ্গা ঘোষপিটিয়াতে বাংলায় যেন ভরে গেছে। বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তর উড়িষ্যা কোথাও কি তাহলে নেই, ভরেনি? তাহলে সেখানে এসআইআরে এত নাম বাদ গেল কেন? গুজরাটে বাংলাদেশি ঢোকেনি? বড় বড় কথা বলছে বাংলায় নাকি ঘুষপেটিয়া রোহিঙ্গা ভরে গেছে। কটা বাদ দিতে পেরেছেন? কটা আইডেন্টিফাই করেছেন? আমরা চ্যালেঞ্জ করছি, বলুন কটা ঘুষপেটিয়া রোহিঙ্গা, কটা বাংলাদেশিকে কটা আইডেন্টিফাই করতে পেরেছেন, কটা চিহ্নিত করতে পেরেছেন যে ও বাংলাদেশি, এ ভুটান, ভারত ভুটান থেকে ঢুকেছে? প্রমাণ করতে পারবেন? পারবেন না, পারবেন না। কারণ এদেশের যারা বৈধ নাগরিক, বৈধ ভোটার, তাদেরকেও আপনারা বাদ দিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্ট বারবার ঘাড় ধাক্কা দিচ্ছে, তাতেও নির্বাচন কমিশন শুধরোচ্ছেন না। আজকে বলছে
বুথের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট বসবে। আমরাও দেখব বাংলায় পরিবর্তন হয় না প্রত্যাবর্তন হয়, আমাদের নজর তো থাকবেই। তার আগে দেখে নেব 2021-এর বিধানসভা ভোটের ফলাফল। সেই যাদবপুর যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা 98,100 ভোট পেয়েছিল, শতাংশের বিচারে 45.54% ভোট পেয়েছিল। সেখানে বাম কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনে আবার তারা সুইং করল, অর্থাৎ যে মানুষগুলো বাম কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিল তারা বুঝতে পেরে গেছে যে এখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে। এখানে প্রত্যেকেই কিন্তু আজকে প্রশ্ন চিহ্নের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। তাই তো তারা আবার বাম কংগ্রেসে ফিরে এলো। 59,231টা ভোট পেয়েছিল, 27.50% বাম কংগ্রেস ভোট পেল যাদবপুর থেকে। সেখানে বিজেপি তৃতীয় স্থানে উঠে এলো। এদিকে সরকার গড়ার স্বপ্ন দেখছে তারা 53,139টি ভোট পেয়ে তৃতীয় স্থানে উঠে এলো, অর্থাৎ 24.67%। তাহলে নোটাতে 1.27% ভোট পড়ল, 2,730টি ভোট পড়েছিল এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 38,869 ভোটে জয়লাভ করেছিল। যখন সরকার গড়ার স্বপ্ন দেখেন তখন এটাও ভাবতে হবে বাংলার মানুষ আপনাদের কি চোখে দেখে। আজকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন। শুভেন্দু অধিকারী তিনি অনেক কিছু বলছেন। তিনি তো এই তৃণমূল কংগ্রেসের ঘরে জন্ম নিয়েছে। আজকে শিশির অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। আজকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। বিজেপিতে গেলেন ওয়াশিং মেশিনের মতো সাদা ধবধবে হয়ে গেলেন। অত সহজ মানুষ আপনাদেরকে হেভি বিশ্বাস করে নেবে? আজকে বিহার থেকে কোনোদিন ট্রেনে করে ফিরেছেন? যারা ফিরেছেন তারা জানেন 38,869 ভোটে জয়লাভ করলো 2021-এর বিধানসভা নির্বাচনে। 2024-এর লোকসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্র, যাদবপুর বিধানসভা কেন্দ্র। কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষ 7,17,899টি ভোট পেয়েছিল। মিমি চক্রবর্তী রেকর্ড ভেঙে দিয়েছিলেন সায়নী ঘোষ। প্রথম লোকসভা নির্বাচনে তার আত্মপ্রকাশ। 45.83% ভোট পেয়েছিলেন। প্রার্থী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিন্তু সেইখানে লড়াই ছিল বাম কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। যুক্ত হয়েছিল আইএসএফও। কিন্তু দ্বিতীয় স্থানে বিজেপি উঠে এলো লোকসভা নির্বাচনে। তারা 4,59,698টি ভোট পেল এবং শুধু তাই নয়, 29.35% ভোট পড়েছিল। বিজেপির পক্ষে 29.35% ভোট পড়েছিল, কিন্তু বাম কংগ্রেসের ঝুলিতে এসে পড়ল 16.49%, অর্থাৎ 2,58,365। আইএসএফও ভোট পেয়েছিল। হতে পারে আইএসএফ 2021 সালের দল, কিন্তু আইএসএফও লোকসভা নির্বাচনে নিজেদের ছাপটা দেখে গিয়েছে। তারা পেয়েছিল 83,362টি ভোট এবং নোটায় পড়েছিল 0.47%, অর্থাৎ 7,415টি ভোট। এবং সায়নী ঘোষ তিনি যে ভোটের মার্জিনে জিতেছেন 2,58,201, শতাংশের বিচারে 16.48, 2,58,000। এখানে বাম কংগ্রেস যা পেয়েছিল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই ভোটেই জয়লাভ করেছিল। আর এসআইআরের কথা নিয়ে এত চলছে আলোচনা সমালোচনা, চায়ের দোকানের আড্ডা থেকে মেট্রো রেল, ট্রেন, বাস, কোথায় না আলোচনা চলছে, বাজার, সব জায়গায় একই আলোচনা। দাদা আপনার ওয়াইফের নামটা উঠেছে,
দাদা আপনার ছেলের নামটা রয়েছে, আপনার বাবার নামটা রয়েছে, আপনার নামটা কেটে যায়নি তো? 2002 সালে আপনার নামটা ছিল, 2003 সালে আপনার নামটা ছিল। এত কিছু প্রশ্ন চলছে। এই এত কিছু প্রশ্নের মাঝেই গুলিয়ে গিয়েছে সারা দেশব্যাপী গ্যাস সংকটের কথা। আজকে এত কিছুর মধ্যে মানুষের মাথা থেকে একেবারে কর্পূরের মতো উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। গ্যাস ক্রাইসিস, গ্যাসের দাম আকাশ ছোঁয়া। ব্ল্যাকে গ্যাস কিনতে গেলে তাহলে তো কোনো কথাই নেই, 1 মাসের মাইনে চলে যাবে একটা গ্যাস সিলিন্ডার কিনতে গিয়ে। পশ্চিমবঙ্গের মানুষ, তাদের সারা মাসের রোজগার অনেকের 5,000 টাকাও রয়েছে, অনেকের 5,000 টাকাও রয়েছে, কিন্তু একটা গ্যাস সিলিন্ডার যদি তার ব্ল্যাকে কিনতে হয় সেই 5,000 টাকাও চলে যায়। তাহলে খাবে কি, ছেলে মেয়েদের পড়াশোনা করাবে কি, ঘর ভাড়া কোথা থেকে দেবে? এবং শুধু তাই নয়, নিজেদের পরিবারের স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য পরিষেবার জন্য পয়সা রাখতে পারবেন? এই রকম পরিস্থিতি তৈরি করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। যখন যুদ্ধ আবহাওয়া তৈরি হচ্ছিল, তাদের আইবি কি করছিল? প্রশ্ন উঠছে। তাদের গোয়েন্দা দপ্তর কি করছিল? বিদেশে কোটি কোটি টাকা দিয়ে তারা রয়ে গেল, তাদের কাছে খবর ছিল না ভারতে একটা বিশাল সংকট দেখা দিতে পারে, যুদ্ধ লাগতে পারে। সব ফেলিওর, সব ফেলিওর। তার খেসারত দিতে হচ্ছে আম আদমিকে, সাধারণ মানুষকে। সেসব এখন গুলিয়ে দিয়েছে। প্রতিদিন নির্বাচন কমিশনের একটার পর একটা বিজ্ঞপ্তি। আজকে মুখ্য সচিব বাইরে, স্বরাষ্ট্র সচিব বাইরে, কলকাতা পুলিশ কমিশনার বাদ দাও, বিভিন্ন হাওড়া, বিধাননগর জেলার এসপি, থানার ওসি, আইসি, যাকে পারছে সরিয়ে দিচ্ছে। খুব ভালো কথা। আমরা চাইছি সবাইকে সরিয়ে দিন। আমরা চাইছি কোনো পুলিশ প্রশাসন মমতার পাশে কাউকে রাখতে হবে না। আপনি কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন করুন। মানুষ ভোট দেবে। মানুষ যদি মনে করে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে আসবে, তারাই নিয়ে আসতে পারবে। যদি মানুষ মনে করে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে, তাহলে বিজেপি ক্ষমতায় আসবে। যদি বাম কংগ্রেসের ক্ষেত্রে হয় তাহলে একই হবে। তাহলে নির্বাচন কমিশন এরকম টকবক টকবক করে ছুটছে কেন, এত ছটপট করছে কেন? পারলে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারি করে দিতে পারে। এই রকম পরিস্থিতিও হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ যেভাবে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ শুধু নয়, তারা চাইছে এ রাজ্যে এমন কিছু পরিস্থিতি তৈরি হোক যাতে করে 356 দিকে চলে যায়, 355 দিকে চলে যায়। কেন্দ্রীয় বাহিনী, তাদের পুলিশ এখন নির্বাচন কমিশনের হাতে। তাহলে ওখানে সময়ের সাথে সাথে যখন জমাট বাঁধতে শুরু করেছিল, মানুষের ভিড় বাড়তে শুরু করেছিল, মানুষ যখন উস্কানিমূলক মন্তব্য করছিল, তখন কেন নির্বাচন কমিশন নজর করলো না? কারণ নির্বাচন কমিশন প্রতিটা জায়গায় একটি ক্যামেরাম্যান, একটি ব্যক্তিকে সঙ্গে দিয়ে পাঠিয়ে দেন। কোন নেতা কি বলছে সর্বক্ষণ রেকর্ড করছে। তাহলে ওখানে নির্বাচন কমিশনের লোক ছিল না কেন? আমরা যদি এই প্রশ্ন তুলি, কি করে অশান্ত হলো, কি করে পর্যবেক্ষকরা তারা সেখানে আটকে পড়ল? আজকে এ দায় বাংলার প্রশাসনের নয়, এ দায় নির্বাচন কমিশনের। কারণ নির্বাচন আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পরে রাজ্য ওপরে কোনো দায় দায়িত্ব থাকে না। আজকে একটা রাস্তা আদলা ইট পুঁততে গেলেও নির্বাচন কমিশনের অনুমতি লাগবে। আজকে একটা নতুন প্রকল্প কিছু করা যাবে না, কারণ নির্বাচন আচরণবিধির বিরুদ্ধচারণ কাজ হবে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের পুলিশ প্রশাসন সবটাই তো এখন নির্বাচন কমিশনের হাতের মুঠোয়। তাহলে কেন এই অশান্তি হলো? কারাই বা অশান্তি পাকানোর সাহস দেখালো? কেন নির্বাচন কমিশনের যেমন প্রার্থীদের পেছনে পেছনে ক্যামেরাম্যান ছুটছে, তাহলে সেখানে কেন ক্যামেরাম্যান রইল না? এ প্রশ্নের উত্তর কে দেবে? জ্ঞানেশ কুমার দেবেন? কিন্তু এদিকে
নির্বাচন কমিশনের তরফ থেকে একের পর এক নোটিশ চলে যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছে, কেন তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এত কথা বলছে। আজকে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, তিনি এসআইআর করেছেন, করুন, তাতে কোনো আপত্তি নেই। যারা বৈধ ভোটার তারাই ভোট দেবে, যাদের দু জায়গায় নাম রয়েছে তারা ভোট দেবে না। মৃত ব্যক্তিদের নাম বাদ চলে গেছে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি বলুন, ভারতবর্ষে এতগুলো নির্বাচন হয়ে গিয়েছে, কটা রাজ্যের মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিবকে আপনারা তুলে নিয়েছেন? কটা রাজ্যের নির্বাচনে আপনারা নির্বাচনী এজেন্টকে বুথের বাইরে বসিয়েছেন? এর জবাব আছে আপনাদের কাছে? তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে খেলতে এলে ভালো খেলোয়াড় হতে হবে, আর ভালো খেলোয়াড় না হলে তাহলে মাঠে কিন্তু হোঁচট খেয়ে পড়তে হবে। যতই নির্বাচন কমিশনকে তেলাবাজি করুক ভারতীয় জনতা পার্টি, তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেলানো যাবে না। 34 বছরের সিপিএম পারেনি, আপনারা কি করে পারবেন? আপনার বয়স এখন 15 বছর, 34 বছরের সিপিএম পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সোজা করে দিতে, তাহলে আপনারা কোন ক্ষেতকা মুলি? এসআইআর এর দিকে নজর রাখতে হয়। তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার, তিনি 38,869 ভোটে জয়লাভ করেছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে। এসআইআরে বাদ পড়েছেন এক ধাক্কায় 34,209, 16ই ডিসেম্বর 2025। তারপরে এসআইআর বাদ পড়েছেন 432 জন। দ্বিতীয় তালিকায় আবারও তালিকা প্রকাশিত হয়েছে, কিন্তু এখনো ঝুলে রয়েছে 27 লাখ। 27 লক্ষ এখনো প্রশ্ন চিহ্নের মাঝে। 27 লক্ষ এই প্রশ্ন চিহ্নের মাঝে, তার জবাব কে দেবে? এসআইআরে মোট বাদ পড়ল কত? এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে 34,641 জনের নাম। তারপরে শেষ নেই, এখানে শেষ নেই। কারণ দেবব্রত, তৃণমূলের বিধায়ক দেবব্রত মজুমদার, তিনি যে ব্যবধানে জয়লাভ করেছিলেন তার প্রাপ্ত ভোটের থেকে 4,228টি ভোটে এগিয়ে আছে এসআইআর এর পরেও। যাদবপুরে রং বদলাতে পারবেন? যাদবপুরে গেরুয়া রং হবে? এ তো দিবা স্বপ্নের মতন। কারণ যাদবপুরে দুটো বিষয় পরিষ্কার। যদি সেই সোমনাথ চট্টোপাধ্যায় থেকে আজকে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ পর্যন্ত আমরা দেখি, সিপিএম থেকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, কিন্তু তার রং কি গেরুয়া হবে? লাল কি কোনোদিন গেরুয়া হয়? সবুজ কি কোনোদিন গেরুয়া হয়? শুভেন্দু অধিকারী হয়। শুভেন্দু অধিকারী সবুজ থেকে গেরুয়া হতে পারে, কিন্তু যাদবপুর লাল থেকে সবুজ হতে পারে, কিন্তু সবুজ থেকে গেরুয়া হবে না। যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছে, যাদবপুরে রয়েছে দেবব্রত মজুমদার। আগে তাদের সাথে লড়াই করতে হবে। সরকার বললেই গঠন করে যাওয়া যায় না। একজন হুমায়ুন কবির, তিনি ভাবী মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তিনি হেলিকপ্টারে চেপে এখন সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন। কোথায় পান এত টাকা? কি করে এলো তার কাছে এত টাকা? তার হিসাব কি নির্বাচন কমিশন নিয়েছে? আজকে দিলীপ ঘোষের হিসাব দেখছিলাম, তিনি 1 দশকে কয়েক কোটি টাকার মালিক। তার নিউ টাউন, দক্ষিণ কলকাতা, বিভিন্ন জায়গায় তিনি যে অ্যাসেটের যে হলফনামা দিয়েছেন, কেসও খেয়েছেন বটে, কেসও খেয়েছেন। 19টা কেস আছে তার নামে। যাই হোক, বাংলায় পরিবর্তন না প্রত্যাবর্তন? আর যাদবপুরে লাল থেকে কি গেরুয়া হবে? লাল থেকে তো সবুজ হয়েছিল, সবুজ থেকে কি গেরুয়াতে যাবে? কি বলছেন আপনারা? আপনাদের কি মতামত? যাদবপুরের মানুষ না, বাংলার মানুষের কি মতামত? লাল থেকে সবুজ, সবুজ থেকে কি গেরুয়া হবে? এই প্রশ্ন আপনাদের কাছে আমার রইল। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে বাংলার মাটি, বাংলার ভোট আপনাদের কেমন লাগছে
প্রিয় দর্শক বন্ধু অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী বিধানসভা কেন্দ্রে।